প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সায়েন্স। আগের দিনে আমরা বিবর্ধন অর্থাৎ রৈখিক বিবর্ধন সম্বন্ধে পড়েছিলাম, আর ওখানে একটা ফর্মুলা পেয়েছি কি, m is equal to i by o is equal to minus v by u, যেখানে আমাদের m টা হচ্ছে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, আইটা হচ্ছে প্রতিবিম্বটির উচ্চতা বা দৈর্ঘ্য, ওটা কি, ওটা হচ্ছে বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, আর আমাদের দর্পণের মেরু থেকে প্রতিবিম্বিত দূরত্ব সেটা হচ্ছে ভি, আর ইউটা হচ্ছে আমাদের মেরু থেকে বস্তুটির দূরত্ব। এই সম্বন্ধে আমরা আগের দিনে ভালো করে ডিটেইলস আলোচনা করেছি আর জেনেছি। আজকে আমরা শুরু করছি জাস্ট কি, ওই যে বিবর্ধনের সঙ্গে ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক। দেখ, ওই যে এখানে বিবর্ধন কোনটা, বিবর্ধন হচ্ছে এমটা, কি বিবর্ধন, কি বিবর্ধন হচ্ছে আমাদের এমটা, ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের অ্যাপটা, আর প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা এখন দেখব। তাহলে একটা জিনিস মনে কর, আমরা কি গোলীয় দর্পণের সমীকরণ সম্বন্ধে পড়েছিলাম? হ্যাঁ পড়েছিলাম। কি ছিল ওখানে? ওখানে ছিল দাদা 1/v + 1/u = 1/f। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো হচ্ছে গোলীয় দর্পণের সমীকরণ, ঠিক তো? আচ্ছা, যদি এই সমীকরণে আমরা লেফট সাইড আর রাইট সাইড দুদিকে যদি আমরা ইউ দ্বারা গুণ করি তাহলে কেমন হয়? আচ্ছা, ইউ দ্বারা গুণ, চলো তাহলে দু সাইডে আমরা ইউ দ্বারা গুণ করছি। আচ্ছা, এইদিকে যদি আমরা ইউ দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, ইউ বাই ভি প্লাস, আচ্ছা, ইউ বাই ইউ ইজিক্যাল টু ইউ বাই এফ। নিশ্চয়ই হবে এটা? হ্যাঁ দাদা একদম হবে। এবার ইউ ইউ এটা কাটাই যাবে, হ্যাঁ কাটাই যাবে, তাহলে এখানে বলতে পারে কি, ইউ বাই ভি প্লাস 1 ইজিক্যাল টু ইউ বাই এফ। হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি। এখানে যদি ওয়ানটা সাইড নিয়ে যায় তাহলে কি হবে, বা বলতে পারি আমরা ইউ বাই ভি ইজিক্যাল টু ইউ বাই এফ মাইনাস 1। হ্যাঁ নিশ্চয়ই এটা হবে, তো হবে কি না? একদম হবে। এবার আমরা ভগ্নাংশ করে দাও। কি ভগ্নাংশ করলে কি আসবে, ইউ বাই ইউ, আচ্ছা আচ্ছা, ইউ বাই ভি ইজিক্যাল টু কি হচ্ছে, ইউ মাইনাস এফ বাই এফ। এটা আসবে, আসবে কিনা? হ্যাঁ দাদা একদম আসবে। ঠিক আছে, আর আমরা কি জানি বলতো, আমরা যে ফর্মুলা দেখেছিলাম আগের দিনে সেখানে কি পাচ্ছি, বা একটু আগে দেখলাম বিবর্ধনের সময় কি জানি, বিবর্ধন সম্বন্ধে জানি আমরা মাইনাস ভি বাই ইউ, এটা জানি। হ্যাঁ দাদা জানি। তাহলে যদি আমাদের এটা পেতে হয় তাহলে একটা কাজ করি, আমরা উল্টে দিই। তাহলে কি আসছে, ভি বাই ইউ আসছে এটা, আর তাহলে এটা উল্টে যাবে অপর দিকে, এফ বাই ইউ মাইনাস এফ। হ্যাঁ দাদা নিশ্চয়ই। আচ্ছা, এখানে মাইনাসটা এখনো বাকি আছে যে, আচ্ছা মাইনাসটা বাকি আছে, তাহলে এই সাইডে মাইনাস গুণ কর আর এই সাইডে মাইনাস গুণ করে দিব। তাহলে এখন কি আসছে এটা, তাহলে এখন বলতে পারি আমরা মাইনাস ভি বাই ইউ ইজিক্যাল টু কি রে, ইজিক্যাল টু বলতে পারি মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ। এটা আসবে? হ্যাঁ দাদা একদম এটা আসবে, আসবে তো। তাহলে এইটা মনে করে একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার চল আরেকবার ওই দিকে যাওয়া যাক, কোন দিকে, আবার এই সমীকরণে ফিরে আসবো। তাহলে ওটা মাথায় রাখ। এবার আমরা এবার একবার প্রথম, এখন আমরা কি করলাম, আমরা ইউ দ্বারা লেফট সাইড আর রাইট সাইডকে গুণ করলাম। এখন আমরা দুদিকে ভি দ্বারা গুণ করব। কি, ভি দ্বারা, ভি দ্বারা গুণ করব। তাহলে ভি দ্বারা গুণ করলে কি হবে সেটা আমরা দেখছি। হ্যাঁ, প্রথম তো আমরা যখন ইউ দ্বারা গুণ করলাম তখন কি এসছে, এটা এলো, আর এটার সময় কি জানি আমরা, এই যে মাইনাস ভি বাই ইউ সেটা হচ্ছে আমাদের এম, মানে এম ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ। হ্যাঁ পেয়ে গেছি, এটা আমরা পেয়ে গেছি। ওকে, দেখ তাহলে এবার আমরা লেফট সাইড আর রাইট সাইড দুদিকে আমরা কি গুণ করব, ভি দ্বারা গুণ করব। তাহলে যদি এই সাইডে গুণ করা হয় ভি দ্বারা তাহলে কি হবে, ভি বাই ভি প্লাস ভি বাই ইউ ইজিক্যাল টু ভি বাই এফ। একদম বাচ্চাদের মতো বোঝাচ্ছি, তাও যদি না বুঝতে পারো তাহলে আমি কি করতে পারি, ধ্যানটা দিকে রাখতে হবে তবে তো বুঝতে পারবে। ওকে, এবার এটা কাটাই যাবে, তাহলে 1 প্লাস ভি বাই ইউ ইজিক্যাল টু ভি বাই এফ বলতে পারি। হ্যাঁ একদম বলতে পারি। এবার আমরা যদি বলি যে, আচ্ছা বা লিখতে হবে কি, লিখে দিচ্ছি, বা ভি বাই ইউ ইজিক্যাল টু আমরা বলতে পারি যে ভি বাই এফ মাইনাস 1। হ্যাঁ এটাও বলতে পারি। আবার এখানে করে দিচ্ছি ভি বাই ইউ ইজিক্যাল টু ভি মাইনাস, আচ্ছা ভি মাইনাস এফ বাই এফ। হ্যাঁ হ্যাঁ দাদা এটা কিন্তু বলতে পারি। তাহলে এটা পেয়ে গেছি,
তাহলে এইখানে আমাদের এই সাইডও মাইনাস আর ওই সাইডে যদি মাইনাস গুণ করে দিই তাহলে কি পাবো? তো তাহলে এই সাইডে মাইনাস করে দিচ্ছি গুণ, এই সাইডে মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কি পেলাম? মাইনাস ভি বাই ইউ। সেটা আমরা কি জানি? জানি আমরা যে এম ইজ ইকুয়াল টু কি জানি রে? তাহলে মাইনাস ভি বাই ইউ যেটা হচ্ছে আমাদের কি এম হচ্ছে বিবর্ধন। তাহলে এম স্যার বলতে পারি এখানে কি মাইনাস ভি মাইনাস এফ। আরে লাইনটা গেল কি? बार-बार लाइनটা যে কেন চলে যায় দেখতে হবে লাইনটা। लाइन तो चला गया लेकिन लाइट अभी भी है। ওকে, দেখা যাচ্ছে আমি জানি। দেখো তাহলে এখানে কি আছে? তাহলে m মাইনাস, ঠিক আছে, তাহলে কি আসবে এখানে? m লিখতে পারি এটা, ঠিক আছে, মাইনাস ভি বাই ইউ মানে হচ্ছে m, যেটা হচ্ছে বিবর্ধন। আর কি আছে এখানে? মাইনাস ভি, আচ্ছা মাইনাস ভি মাইনাস এফ বাই এফ, এটা আমরা বলতে পারি। হ্যাঁ দাদা, এটা এখানে বলতে পারি। তাহলে ভালো করে নোটিস কর, এখানে আমরা দুটো সমীকরণ পেয়েছি। কি কি পেয়েছি? একটা, প্রথম যখন আমরা ইউ দ্বারা গুণ করলাম তখন কি পালি? এটা পেয়েছি। কি পেয়েছি? m ইজ ইকুয়াল টু মাইনাস এফ বাই কি ইউ মাইনাস এফ। হ্যাঁ, এটা দাদা পেয়েছি একটা, এটা 1 নম্বর পেয়েছি যখন আমরা ইউ দ্বারা দু সাইডে গুণ করলাম। এবার যখন আমরা এই সাইড, লেফট সাইড আর রাইট সাইড দুদিকে যখন আমরা ভি দ্বারা গুণ করলাম তখন কি পেয়েছি? তখন এটা পেলাম m ইজ ইকুয়াল টু মাইনাস ভি মাইনাস এফ বাই এফ। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা মনে কর আমরা কালকে নিউটনের সমীকরণ পড়েছিলাম, মানে নিউটনের সমীকরণটা সম্বন্ধে জেনেছিলাম। নিউটনের সমীকরণটা কি ছিল? x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, ছিল কিনা? হ্যাঁ দাদা ছিল। কি ছিল? নিউটনের সমীকরণটা মনে আছে কালকের? মনে আছে কিনা? নিউটনের সমীকরণ কি ছিল? নিউটনের সমীকরণটা x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, যেখানে x টা কি ছিল? x টা কি ছিল রে? x টা ছিল আমাদের ফোকাস থেকে কি, ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। না না না, x টা ছিল আমাদের ফোকাস থেকে বস্তুর দূরত্ব। আর y টা কি ছিল? y টা ছিল আমাদের ফোকাস থেকে কিসের দূরত্ব? প্রতিবিম্বের দূরত্ব। যদি এই লাইনটা শিখেছে কি? হ্যাঁ দেখি তাহলে লাইটটা একটু ঠিক করি, কম করতে হবে লাইটটা এখানে। হ্যাঁ লাইটটা কম। চলো লাইন এসে গেছে, এনজয় করো। ওকে, তাহলে নিউটনের সমীকরণ x y ইজ ইকুয়াল টু এফ স্কয়ার আমরা জানি। যেখানে x টা হচ্ছে একটা দর্পণের, এটা কি রে? এটা হচ্ছে ফোকাস। এখানে যদি একটা বস্তু থাকে তাহলে কি হচ্ছে? এটা আমাদের টোটালটা কত? টোটালটা মেরু থেকে যে ডিসটেন্স বস্তু সেটা হচ্ছে কি ইউ দাদা। ঠিক আছে, আর এই যে এক্সটা হচ্ছে না, এক্সটা হচ্ছে ফোকাস থেকে এই বস্তুটার পিকিউ বস্তুটার দূরত্ব। মানে এখানে বলতে পারি এটা কি ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে বলতে পারি যে যদি আমাদের এইটা চাই, মানে এটা কি, এটা হচ্ছে এক্স। যদি এই যে ডিস্টেন্সটা ফোকাস থেকে একটা বস্তুর দূরত্ব চাই এক্সটা, তাহলে আমাদের টোটাল থেকে এইটা মাইনাস করতে হবে, করতে হবে। হ্যাঁ, তাহলে ইউ টোটাল কত আছে? ইউ মাইনাস কত করতে হবে? এফটা, তাহলে স্মল এফ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মান। সেম টু সেম এখানে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয়, একটা কি প্রতিবিম্ব সৃষ্টি হবে নিশ্চয়ই এর, হ্যাঁ সৃষ্টি হবে প্রতিবিম্ব পি স্মল পি কিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এই ওয়াইটা হচ্ছে এই ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। আর প্রতিবিম্বের টোটাল দূরত্ব কত? এটা আছে কত? আমরা নিই ভি নিই। তাহলে এখানে বলতে পারি কি যে টোটাল ভি থেকে এইটা মাইনাস করে দেবো স্মল এফ, তাহলে কত পেয়ে যাবো আমরা? ওয়াইটা পেয়ে যাবো। বলতে পারি, বুঝতে পারলিস তো ভাই? অনেকটা সোজা। ঠিক আছে, তো ফের নিয়ে আয় এখানে যেটা সমীকরণটা আছে 1 নম্বর 2 নম্বর সমীকরণটা আমরা কি লিখবো এখানে? m ইজ ইকুয়াল টু মাইনাস f বাই ইউ, ইউ মাইনাস f। এটা আছে, এটা বলতে পারি যে v মাইনাস f, v মাইনাস f बाय f। হ্যাঁ দাদা নিশ্চয়ই বলতে পারি। তো अब तू ये बोल, अब तू मेरे को ये बोल, এই যে u মাইনাস f আছে ওটা কি? u মাইনাস f এটা হচ্ছে x। হ্যাঁ নিশ্চয়ই এটা x। তাহলে বলতে পারি এটা মাইনাস তো আগে আছে, তাহলে f বাই x বলতে পারি। হ্যাঁ বলতে পারি ইজিক্যাল টু এখানে কি আছে? v মাইনাস ইউ, যেটা কি হচ্ছে y, y বাই f বলতে পারি। হ্যাঁ তা নিশ্চয়ই বলতে পারি। তো এই যে দেখতে পাচ্ছিস এই সমীকরণটা হলো কি u ইজিক্যাল টু, না সরি m ইজিক্যাল টু মাইনাস f বাই x ইজিক্যাল টু y বাই f। এটাই হচ্ছে আমাদের এই বিবর্ধনের সঙ্গে ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক। বুঝতে পেরেছিস তো? অ্যাপটা কি? অ্যাপ স্মল অ্যাপটা হচ্ছে ফোকাস দূরত্ব, এমটা কি? এমটা হচ্ছে আমাদের বিবর্ধন বা রেখিক বিবর্ধন যাই বলতে পারো। ঠিক আছে, আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের ফোকাস থেকে বস্তু দূরত্ব। হ্যাঁ, ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমাদের ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই দেখতে পাচ্ছিস যে m ইজ ইকুয়াল টু মাইনাস f বাই x ইজ ইকুয়াল টু y বাই f। সরি মাইনাস এখানে আছে, মাইনাসটা এখানে আছে।
মাইনাস যেহেতু ছিল, ঠিক আছে, মাইনাস এক্স বাই এফ, এটা হচ্ছে আমাদের এই বিবর্ধনের সঙ্গে ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক। বুঝতে পেরেছিস ডিটেলসে? হ্যাঁ, একদম বুঝতে পেরেছিস। চল তাহলে আর একটু এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, কালকে আমরা রেখিক বিবর্ধন সম্বন্ধে পড়েছিলাম, তো আজকে আমরা একটু ক্ষেত্রীয় বিবর্ধন সম্বন্ধে জানা যায় কিনা? হ্যাঁ, জানা যায়। একটা টপিক আছে ক্ষেত্রীয় বিবর্ধন। চল তাহলে দেখি ক্ষেত্রীয় বিবর্ধন নাকি। ক্ষেত্রীয় মানে কি ক্ষেত্রফল বলতে চাইছে? হ্যাঁ, হতে তো পারে ক্ষেত্রফল। চল তাহলে ক্ষেত্রফলের সঙ্গে দেখা যাক কি কি হচ্ছে, কি কি নাই। রেখিক মানে আচ্ছা, রেখিক মানে ছিল রেখিক বিবর্ধন, এটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় মানে ক্ষেত্রফল। হ্যাঁ, তো টপিক এখানে হচ্ছে, আরে এই টপিক তো শেষ হয়ে গেছে, এদের সম্পর্ক, তো এটাকে হাঁটিয়ে দিই। समझ में आ रहा है कुछ কি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো কিছু আমি করিনি সেরকম, এখনো পর্যন্ত এরকম অবস্থা আসেনি যে মাথার উপর দিয়ে যাবে। তাও যদি মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে তোকে বেশি পরিশ্রম করতে হবে, এটা আমি বলছি। ওকে, বা ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করে আমাকে কমেন্ট যদি করিস, আমাকে কমেন্ট করবি, তাহলে যদি কোথাও ডাউট হয় কোথায় কোনো যে কোনো জায়গায়, তো আমাকে কমেন্ট করে খালি জানা। আমি ওই ডাউটটা ওইখানে ওই জায়গাটাতে একটা শর্ট ভিডিও বানাই তোকে হলেও ডাউটটা ক্লিয়ার করে দেবো। ওকে, কি সে এখন দেখবো আমরা ক্ষেত্রীয় ক্ষেত্রীয় বিবর্ধন সম্বন্ধে। আগের দিনে বিবর্ধন সম্বন্ধে জেনেছি বা রেখিক বিবর্ধন, আর এখন হচ্ছে আমাদের ক্ষেত্রীয় বিবর্ধন টপিক। কি হচ্ছে? এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়া ম্যাগনিফিকেশন। দেখ ভাই, ক্ষেত্রীয় বিবর্ধন বলছে, ক্ষেত্রীয় বিবর্ধন বলছে কি বলছে, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে, এই মনে কর একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে, গোলীয় দর্পণের এক্স ওয়াইটা কি প্রধান অক্ষ, গোলীয় দর্পণ, এটা হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি কোনো একটা বস্তু রাখা হয়, তাহলে এই বস্তুটার প্রতিফলিত হয়ে কি সৃষ্টি হবে এখানে, এটা হচ্ছে মনে কর ফোকাস সৃষ্টি হচ্ছে এখানে, বক্রতা কেন্দ্র হবে এখানে মনে কর, ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব এই মনে কর এখানে সৃষ্টি হবে এলাতে। ওকে, সৃষ্টি হতে পারে কিনা? একদম হবে। তো বলছে এখানে, যদি একটি গোলীয় দর্পণের কি একটি গোলীয় দর্পণের একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি একটি বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্বের ক্ষেত্রফল, সেই বস্তু এই যে বস্তুটা আছে, এই বস্তুর প্রতিবিম্ব কোনটা, এটা বস্তু পিকিউটা আছে প্রতিবিম্ব, সেই বলছে বস্তুটার প্রতিবিম্বের তলের ক্ষেত্রফল ও বস্তুর নিজের যে তলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার অনুপাতটাকে বলা হয় আমাদের ক্ষেত্রীয় বিবর্ধন। মাথায় ঢুকলো কিছু নাকি ঢুকলো না? আরে ইয়ার, কি বলছে দেখ, এখানে বলতে চাইছে যে, এখানে যেটা বলছে ক্ষেত্রীয় বিবর্ধন বলতে চাইছে যে, এই যে প্রতিবিম্ব আছে না, প্রতিবিম্বের 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 ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এটাই বলছে আমাদের ক্ষেত্রে বিবর্ধন। এবার আমরা কি করে এর মানটা বার করবো সেটা দেখ। দেখ, এই যে এটা একটা বস্তু আছে মনে কর, তো এই বস্তুটা অফকোর্স এরকম আছে নিশ্চয়ই, তলটা ক্ষেত্রফলটা, হ্যাঁ দাদা নিশ্চয় এরকমই আছে, বলতে পারি একদম আছে। তাহলে এটা কি বলতে পারি স্মল এল, এটা বলতে পারি স্মল বি, বলতে পারি, হ্যাঁ বলতে পারি। এই যে প্রতিবিম্বটা আছে, তাহলে প্রতিবিম্বটার ক্ষেত্রেও একটা ক্ষেত্রফল এখানে সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রফলটা সেম টু সেমই হবে, জাস্ট এটা হবে কি এল ডট হবে, আর এটা কি বি ডট হবে, হ্যাঁ বলতে পারি। তাহলে দেখ, আরেকটা জিনিস ভালো করে নোটিসটা কর, এইখানে যদি আমরা বস্তুর ক্ষেত্রফল দেখতে চাই তাহলে কি পাবো, এ ইজ ইকুয়াল টু এ স্মল এল বি, হ্যাঁ দাদা নিশ্চয়ই পাবো। আর যদি আমরা দেখতে চাই যে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত, তাহলে বলবো কি এ অপর ডট, মানে কি প্রতিবিম্বটা বোঝানোর জন্য বলছি এ ডট। ওকে, কারণ কি এটা এ ক্ষেত্রফল যুক্ত বস্তুটার, এটা জাস্ট এ ডটটা হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল, ঠিক আছে, আসল ক্ষেত্রফল এটা, এটা, আর প্রতিবিম্বের ক্ষেত্রফল হচ্ছে এ ডট। তাহলে বলতে পারি কি এল ডট বি ডট, হ্যাঁ অফকোর্স বলতে পারি, বলতে পারি কিনা, হ্যাঁ দাদা বলতে পারি। তো তাহলে দেখ, আর এলটা কি রে, এলটা হচ্ছে আমাদের যেহেতু কি ছিল, এলটা কি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা যখন বিবর্ধন পড়েছিলাম তখন কি জানি, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের বিবর্ধন, মানে কি বিবর্ধন। তাহলে কি বলতে পারি, এখানে বলতে পারি আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য কোনটা আছে স্মল এল বাই বস্তু দৈর্ঘ্য কত আছে, এল আছে দাদা, এল আছে, তাহলে এল নিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা এল ডটটা বার করি তাহলে কত আসবে, এল ডট স্মল এল ডট ইজ ইকুয়াল টু এম ইন্টু এল আসবে কি, হ্যাঁ নিশ্চয়ই এটা আসবে। এবার যদি আমরা এটা আমরা জানি, তাহলে এটা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু বি ডট বাই বি
হবে কি না? হ্যাঁ হবে। তাহলে এখানে বলতে পারি আমরা যে বি ডট ইজিক্যাল টু এম ইন্টু বি, নিশ্চয় এটা হবে। তো ভাই আর কেন লেট করছিস? যদি আমরা এই যে এখানে যেটা আছে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরে গেছিস তো। যদি এই যে আছে এ ডট ইজিক্যাল টু এল ডট বি ডট আছে, হ্যাঁ দাদা আছে। তাহলে এল ডটের যে মানটা কত আছে রে? এল ডটের মান, এল ডটের মান হচ্ছে এম ইন্টু এল, এম ইন্টু এল, হ্যাঁ, ইন্টু বি ডটের মান কত আছে রে? বি ডটের মানটা এম ইন্টু বি আছে দাদা, হ্যাঁ আছে। তাহলে এখানে বলতে পারি কি দুটো এম আছে, তাহলে বলতে পারি এম স্কোয়ার এল বি, নিশ্চয়ই বলতে পারি। এটা হচ্ছে আমাদের কি, এই প্রতিবিম্বটার তলটার ক্ষেত্রফল। ওকে, আর আমরা কি জানি দাদা, हम लोग को तो ये पता है कि এই যে ক্ষেত্রীয় বিবর্ধনটা আছে, ক্ষেত্রীয় বিবর্ধন যেটা আছে তোর এম স্কোয়ার এল বিটা এসছে মানটা আছে না, এই যে ক্ষেত্রীয় বিবর্ধনটা আছে, ক্ষেত্রীয় বিবর্ধন যেটা আমরা বলবো এবারে এম ডট, ঠিক আছে। যেটা ছিল রৈখিক বিবর্ধন বা বিবর্ধন, সেটা আমরা কি দ্বারা সিম্বল দিতাম? ও সিম্বল ছিল আমাদের কি এম ছিল, ছিল তো এম। আর এই যেটা ক্ষেত্রীয় বিবর্ধন আছে সেটা হচ্ছে আমাদের কি, অপরে অপরে এম, অপরে সিঙ্গেল ডট। যখন আমরা এম ডবল ডট দিব তখন এটা হয়ে যাবে কি, কি বলা হয়, অনুদৈর্ঘ্য ইয়ে বলা হয়, অনুদৈর্ঘ্য বিবর্ধন বলা হয়, ঠিক আছে। ওটা আমরা একটু পরে পড়বো, একদম ওইটা ইজি আছে অনেকটা, ঠিক আছে। তাহলে কি, তাহলে এখানে আমরা সিম্বল দ্বারাই বলছি। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন সম্বন্ধে আমরা কি জানি? ক্ষেত্রীয় বিবর্ধন এম সিঙ্গেল ডট ইজিক্যাল টু আমরা জানি যে প্রতিবিম্বের ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল কোনটা? এ ডট বাই বস্তুর ক্ষেত্রফল কোনটা? এ, হ্যাঁ এ। এবার এ ডট সমান আমরা কি জানি? এ ডট সমান আমরা জানি এম স্কোয়ার এল বি, হ্যাঁ বলতে পারি। আর এ সমান কি জানি? এল বি, এল বি বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তাহলে এইখানে এল বি আর এইখানে এল বি কাটাই যাবে কি? হ্যাঁ কাটাই যাবে। তাহলে কি আসছে এখানে? শুধু এম স্কোয়ার আসছে। মানে এইখানে ভালো করে জিনিসটা নোটিস কর যে আমরা যে মানটা পাইলাম, কি পেলাম? এম ডট ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। তো এখানে বল এমটা কি? এমটা হচ্ছে আমাদের কি, ক্ষেত্রীয়। ভালো করে বলছি, এমটা কি? এমটা হচ্ছে আমাদের ক্ষেত্রীয় বিবর্ধন। আর এম সরি সরি এম ডটটা কি? এম ডটটা হচ্ছে আমাদের ক্ষেত্রীয় বিবর্ধন। আর যেটা তোর ইয়েটা আছে, ওই যে শুধু এম আছে, সেটা হচ্ছে রৈখিক, রৈখিক বিবর্ধন, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি আমরা একটা সিদ্ধান্তে যে ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন ইজ ইকুয়াল টু রৈখিক, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলতে পারিস স্কয়ার, বলতে পারি এর বর্গটা। তাহলে আমরা পাচ্ছি যদি কোনো একটা প্রতিবিম্ব, যদি কোনো একটা বস্তুর, যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্বের, যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্বের আমরা রৈখিক বিবর্ধন সম্বন্ধে জেনে যাই, মানে যদি আমরা এম দেয়া থাকে আর যদি বলে যে এর ক্ষেত্রীয় বিবর্ধন কত হবে, যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্ব আছে, সেই প্রতিবিম্বটার বিবর্ধন কত আছে? এম আছে, তাহলে ওই বস্তুটার ক্ষেত্রীয় বিবর্ধন কত হবে? তো ক্ষেত্রীয় বিবর্ধন তখনই করবি যে রেখিক বিবর্ধন যেটা আছে, রেখিক বিবর্ধন কোনটা আছে? এমটা আছে। তো এমটার বর্গ করে দে, তাহলে আমরা পেয়ে যাবো কি? ক্ষেত্রীয় বিবর্ধন। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে ম্যাথামেটিক্স করবিস। আর এটাই ক্ষেত্রীয় বিবর্ধন ছিল, আর বেশি কিছুর মধ্যে কিছু নাই, ঠিক আছে, আর বেশি কিছুই নাই। ওকে, ইজি আছে কিনা? হ্যাঁ দাদা একদম ইজি আছে। চল তাহলে আর একটু এগিয়ে যাই। আচ্ছা আর কত আগাবি বল, কত আগাবো? এবার আমরা দেখবো, চল, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন সম্বন্ধে। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন একটু পেঁচালো আছে, মানে পেঁচালো নাই, পুরো সিধা সাদাই আছে। বাট আমরা পার্শ্বীয় পরিবর্তন সম্বন্ধে পড়েছিলাম মনে হয়। পার্শ্বীয় পরিবর্তন কি মনে আছে? যখন একটা পার্শ্বীয় পরিবর্তনটা তোদের এখানে মনে রাখা উচিত, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। আমরা কি জানি, যদি একটা সমতল দর্পণের সামনে একটা পি রাখি, তাহলে ওই দর্পণটা দেখায়, তাহলে কি দেখাবে? পিটা উল্টো দেখাবে কিনা? হ্যাঁ দেখাবে। তো পিটার এই বিন্দু ছিল কোন দিকে? এই বিন্দু দূরত্ব ছিল মনে করো ভি ছিল, ইউ ওয়ান ছিল, ছিল না বস্তুর দূরত্ব? এই বিন্দুর কত ছিল? ইউ টু ছিল, ইউ টু ছিল এটা দূরত্ব আয়না থেকে, সমতল দর্পণ থেকে একটা, ঠিক আছে। তো এইখানে কি হয় বলতো, প্রতিবিম্বটা পাল্টে যায়, এই দূরেরটা কাছে চলে আসছে কি? না না না, হ্যাঁ এই যে, আরে না 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 না, আমি কি ভুল বলছি নাকি রে? আরে বাদ দে, পার্শ্বীয় পরিবর্তন সম্বন্ধে বাদ দে, ঠিক আছে, তার ভিড়ের মাথায় এত কিছু নাই। পার্শ্বীয় পরিবর্তনের ডিটেলস তো আছে, যেটা তোর দূরে ছিল সেটা উল্টো দেখাচ্ছে কিনা সেটাই বুঝি পার্শ্বীয় পরিবর্তন যেটা, ঠিক আছে। এখানে পার্শ্বীয় পরিবর্তন থেকে মাথায় ঢোকার কিছু নাই, তাও বলে দিচ্ছি। যে দেখ এখানে পিটা উল্টো দেখাচ্ছে,
মানে যদি একটা বস্তু এইভাবে রাখা হয় আর যদি সেম টু সেম জায়গায় এইভাবে যদি একটা মনে কর এখানে রেখেছি, একটা অক্ষে একটা বস্তু রেখেছি, ঠিক আছে? তো বস্তুর এটা এ আছে, এটা বি আছে। তো এবার যদি প্রতিবিম্বে দেখাই, এর প্রতিবিম্ব যদি দেখাই, তাহলে কোনটাকে দেখাবে? এটাকে দেখাবে কি বিটাকে দেখাবে? অফকোর্স এর এটা আগে দেখাবে, কারণ এটা আগে দেখাচ্ছে, তাহলে এটা আগে দেখাবে, আর বিটা একে দেখাবে, দেখাবে কিনা? হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে মানে যেহেতু পার্শ্বিক পরিবর্তন যেটা বলতে যাচ্ছি যে ঘুরে যাচ্ছে এটা, তো সেই সম্বন্ধে একটু মাথায় নলেজ রাখ, এই সম্বন্ধে নলেজটা রাখবি, ঠিক আছে? আর যেহেতু আমরা জানি ভালো করে, আর প্র্যাকটিক্যালি ওইটার সম্বন্ধে নলেজ আছে, কারণ আমরা যদি যখন দাঁড়াই তাহলে কি একটা আয়নার সামনে, তাহলে আমরা নাকটা আগে দিকে দেখাই, দেখাই না? দেখায় কি না? তো এরকম একটা বস্তু যখন যখন বস্তুর প্রতিবিম্ব একটা লাইনে হয়, একটা অক্ষে হয়, একটা প্রধান অক্ষে হয়, তখন কি বস্তুটা জাস্ট উল্টো হয়ে যায়, ঘুরে যায়। কি হয়েছে? বি এদিকে আছে, কি দেখাচ্ছে? বাদ দে, ছাড়। তুঝকো मैं क्या ही बोलूं। আচ্ছা আচ্ছা, এখানে আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন সম্বন্ধে দেখো, ঠিক তো? অনুদৈর্ঘ্য। আরে কি বললাম, মাথায় ঢুকলো কি না তখন? মাথায় যদি ঢুকেছো ঢুকেছো, না যদি না ঢুকে মাথায়, তাও কোনো ব্যাপার নাই, অনেক ইজি আছে, আমি তো বলছি, শুধু দেখতে থাক কি হচ্ছে। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিবর্ধন, চিন্তার কোনো ব্যাপার নাই, চিন্তার কোনো ব্যাপার নাই। অনুদৈর্ঘ্য বিবর্ধন বলছে কি? বলছে অনুদৈর্ঘ্য বিবর্ধন বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনো বস্তুর ক্ষেত্রে কি, আগের গুলা ছিল কি গোলীয় দর্পণের, আরে ব্লু কালারের প্যান্টটা কোথায় গেল? গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে একেবারে লম্ব ভাবে রাখছিলাম, যতগুলো বস্তু রাখলাম, ক্ষেত্রীয় বিবর্ধন, রেখীয় বিবর্ধন, সবগুলো কি ছিল? বস্তুর লম্ব ভাবে। বাট কি এখানে বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর, মানে কি একটা বস্তুকে উল্টায় রাখবো আমরা, বুঝতে পারছিস তো? আর লম্ব রাখবো নাই, বরাবর রাখবো, ঠিক আছে? তাহলে বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা, প্রধান অক্ষ রাখা বরাবর রাখা কোন বস্তুর, এটা একটা বস্তু উল্টা রেখেছি, গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোন বস্তুর, বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ওই প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য বা রেখীয় বিবর্ধন বলে। এই যে বলছে প্রধান অক্ষের, কি বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বরাবর রাখা কোনো বস্তুর ক্ষেত্রে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? অফকোর্স এখানে সৃষ্টি হবে। হ্যাঁ দাদা, এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে যদি এরকম হয় যে একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর যদি একটা বস্তু রাখা হয়, তাহলে এই বস্তুটার, তাহলে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য কোনটা? প্রতিবিম্বের এইটা না, এটা দৈর্ঘ্য প্রতিবিম্বের, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য বিবর্ধন বা অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধনই তো বলা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্ষীয় বিবর্ধন বলতে পারি, ঠিক আছে? অনুদৈর্ঘ্য বিবর্ধন বা অক্ষীয় বিবর্ধন বলবো এটাকে, ঠিক আছে? তো ভাই তু পেহলে ইয়ে দেখলে, যদি আমরা সব সময় জানি, আমি আগের বারে যখন দেখালাম তোমার ছবিটা, ওইটা আমি ভুল দেখাচ্ছিলাম, ঠিক আছে? পুরোটাই ভুল দেখাচ্ছিলাম, যেটা বলছিলাম যে এটা থেকে বুঝে পারছে পরিবর্তন কি, এটা বলছিলাম, ওইটা কিন্তু ভুল বলেছিলাম আমি। তার জন্য আমার পুরো কনফিউজ ছিল, আর আমার মনে হচ্ছে তোরা বুঝতে পারছিলিস না, কারণ আমি নিজেই ভুল করছিলাম। ওকে, দেখ এটা কি হচ্ছিল। আমরা কি জানি যে যদি একটা প্রতিবিম্ব এখানে হয় সৃষ্টি, ঠিক আছে, একটা দর্পণের সামনে যদি একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, তো প্রতিবিম্বটা কিরকম হয়? পি কিউ যদি হয়, যদি কিউ হচ্ছে এটা যদি পি হয়, তো তখন প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? তো কি হয় বলতো? উল্টে যায়, পিটা উল্টে যায়, নিচের দিকে হয়ে যায়, আর কিউটা অপর দিকে হয়ে যায়। তো সেম টু সেম এখানে বলছে, কি বলছে? এই যে তোর এই যে গোলীয় দর্পণ থেকে বস্তু দূরবর্তী বিন্দু হচ্ছে, ঠিক আছে, এই যে গোলীয় দর্পণটা আছে, গোলীয় দর্পণ থেকে মেরু থেকে বস্তু দূরবর্তী বিন্দু মনে করো এটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে কত? এ। এবং গোলীয় দর্পণের পার্শ্ববর্তী, আমরা কি জানি রে? আমরা জানি যে যদি একটা, যদি একটা কি, যদি একটা কি হয়, যদি একটা বিস্তৃত বস্তু হয়, এরকম একটা বস্তু, বড় বস্তু, তাহলে দুটি পয়েন্ট থাকে, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, দুটি বিন্দু নিয়ে একটা বিস্তৃত বস্তু গঠিত হয়। আর এটা একটা বিন্দু বস্তু, এই সম্বন্ধে আমরা পড়েছিলাম আগে, হ্যাঁ পড়েছিলাম। তো এখানে এ একটা বিন্দু কল্পনা করতে পারি, এটা বিন্দু হতে পারি, হ্যাঁ হতে পারি। তো আমরা বলতে পারি যে দর্পণ থেকে যে বস্তু যে দূরের বিন্দুটা সেটা কত দূরে আছে? এ। এই দর্পণ থেকে বস্তু দূরের বিন্দু হচ্ছে এ, আর এই দর্পণ থেকে বস্তুর কাছের বিন্দু হচ্ছে বি। হ্যাঁ একদম বলতে পারি। তো এবারে তো এইবারে এটা বলতে পারি। আর আমরা জানি প্রতিবিম্বটা উল্টে যায়, যায় কিনা? তাহলে এখানে বলতে পারি আমরা যে কি বলতে পারি,
এখানে বলতে পারি যে এই যে প্রতিবিম্বটা আছে, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব কোনটা? মনে কর প্রতিবিম্বের এই বিন্দুটা হবে কি, বি ডট হবে নিশ্চয়ই, বি ডট এটা হবে, আর প্রতিবিম্বের এই বিন্দু কি হবে, এ ডট হবে। হবে কিনা সেটা একটু ভেবে নিই, বল হবে কিনা? আরে ভাই এটা এরকম ছিল, তাহলে যখন প্রতিবিম্ব সৃষ্টি হবে, এটা প্রতিবিম্ব না, এটা কি হচ্ছে, এটা প্রতিবিম্ব হচ্ছে, এটা কি হচ্ছে, এটা প্রতিবিম্ব বস্তুটার, আর আসল বস্তু হচ্ছে এটা, বুঝতে পারিস তো? তাহলে এখানে বলতে পারি যে গোলীয় দর্পণ থেকে বস্তু দূরবর্তী বিন্দু, গোলীয় দর্পণ থেকে বস্তু দূরবর্তী বিন্দু হচ্ছে এ, ও নিকটস্থ বিন্দু হচ্ছে বি, বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা কি ও, তাহলে ও এ, ও থেকে এ, এটা কত, ধরেন এটা ইউ1, বস্তু দূরত্ব না, বস্তু মানে বস্তু নিচ্ছি কি, এটা মানে বস্তু দূরত্ব, এটা বস্তু বটে, এটা প্রতিবিম্ব বটে। তাহলে ও থেকে এ মানে ও থেকে এ, ও ও থেকে দর্পণ থেকে বস্তুর দূরবর্তী বিন্দু হচ্ছে এ, তাহলে বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু, ও এ ইজ ইকুয়াল টু বলতে পারি ইউ1, আর ও বি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, ইউ2। হ্যাঁ বলতে পারি নিশ্চয়, বলতে পারি তো, এটা বলতে পারি এটা। তো আরেকবার ধ্যান দিয়ে দেখ, তাহলে এখানে দেখ প্রতিবিম্বের নিকটস্থ বিন্দু কোনটা, প্রতিবিম্বের নিকটস্থ বিন্দু কোনটা, প্রতিবিম্বের নিকটে কোনটা আছে, কাছে এ ডট আছে, আর প্রতিবিম্বের দূরবর্তী বিন্দু কোনটা, ও থেকে বি। তাহলে এখানে বলতে পারি কি, বলতে পারি এই যে নিকটস্থ বিন্দু আছে, বাদ দে, দূরের বিন্দু কি, এই যে দেখ অন্যভাবে দেখ, বইয়ের দিকে যাওয়ার কোনো ইন্টারেস্ট নাই আমার, ঠিক আছে? এই যে ও থেকে বি বিন্দুটা, এই যে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরবর্তী বিন্দু কোনটা, বি ডট। তাহলে বলতে পারি এখানে কি, বি ডট ইজ ইকুয়াল টু ভি1 বলতে পারি, হ্যাঁ বলতে পারি। এই যে আছে এই বস্তু, এই দর্পণ থেকে প্রতিবিম্বের কাছের বিন্দু কোনটা, এ ডট, তাহলে ও এ ডট বলতে পারি, হ্যাঁ বলতে পারি, বলতে পারি তো। তাহলে এখানে যদি আমাদের এই দৈর্ঘ্যটা, এইখানে যে দৈর্ঘ্যটা আছে, বস্তুর দৈর্ঘ্য কত হতে পারে, বস্তুর দৈর্ঘ্যটা, বুঝাইছ তো, বস্তুর দৈর্ঘ্যটা মনে কর ডেল ইউ, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য মনে কর ডেল ভি, এটা আমরা বলতে পারি। তো আমাদের যদি এই দৈর্ঘ্যটা, আমরা কি জানি ফর্মুলা অনুসারে, আমাদেরকে, আমরা এই যে অনুদৈর্ঘ্য বিবর্ধনটা আছে, অনুদৈর্ঘ্য বিবর্ধন বলছে যদি একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর একটা বস্তু রাখা হয়, তাহলে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য কি, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য না, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই এই যে বস্তু দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে আমাদের কি, অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন আমরা যে সিম্বলটা দেবো সেটা কি বলতো, এম ডবল ডট, ঠিক আছে, এম ডবল ডট। তাহলে এম ডবল ডট দিয়ে আমরা কি বলেছি এখানে, এম ডবল ডট সমান আমরা জানি কি, জানি প্রতিবিম্বের, প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য দূরত্ব, আচ্ছা অনুদৈর্ঘ্য বাদ দে, ঠিক আছে, দূরত্ব নাই, প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা বলছে, এটা বলছে অনুদৈর্ঘ্য। যদি উল্টা থাকে সেটা বলে অনুদৈর্ঘ্য, যে এরকম থাকে দৈর্ঘ্য নিয়ে এইভাবে যে দৈর্ঘ্য লিখে, ঠিক আছে? যদি এইভাবে আমরা দৈর্ঘ্য লিখি তাহলে এটা বলতে পারি কি, দৈর্ঘ্য। আর যদি উল্টা ভাবে আমরা লিখি দৈর্ঘ্য, তাহলে কি হতে পারে, অনুদৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য বাই কার, বস্তুর, বস্তুর দৈর্ঘ্য। তো এইখানে যেটা আছে প্রতিবিম্বের, যদি আমরা এই যে আছে প্রতিবিম্বের যদি আমরা দৈর্ঘ্য চাই, প্রতিবিম্বের যদি আমাদের অনুদৈর্ঘ্য চাই, তাহলে কি করতে হবে, এই যে এতটা থেকে, এই যে এতটা আছে, এতটা থেকে এতটা মাইনাস করে দেবো, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি, আমরা ওবি জানি, ওবি, ওবি কি আছে, বলতে পারি আমরা ওবি ডট মাইনাস কি, ও এ ডট, ও এ ডট, হ্যাঁ বলতে পারি। আর এখানে দেখো সেম টু সেম আমরা কি বলতে পারি, ও এ, ও এ থেকে মাইনাস করবো কি, ও এ থেকে আমাদের মাইনাস করে দেবো ওবি, হ্যাঁ বলতে পারি ওবি, ঠিক আছে, বলতে পারি এটা। আর এখানে তুই ভালো করে ভেবে নিয়ে দেখ, ওবিটা কি, ওবিটা হচ্ছে ভি1 মাইনাস ও এটা কি, ভি2, হ্যাঁ ভি2। আর তারপর দেখ এই যে আছে ও এটা, ও এ কি আছে, ইউ1 মাইনাস কি বলতে পারি, আচ্ছা ওবি, ওবি আছে না, ইউ2 বলতে পারি এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধন, বা এটা সমান আমরা বলতে পারি যে ডেল ইউ, কি বলতে পারি এটা, সরি ডেল ভি বাই ডেল ইউ, ঠিক আছে? তাহলে এটাই বলছে আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধন, আর এটাই আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধনের, এটা অনুদৈর্ঘ্য আমাদের বিবর্ধনের কি ফর্মুলা। বাট এই অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে, অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে আমাদের রেখি বিবর্ধনের কি সম্পর্ক আছে সেইটা আমাদেরকে জানতে হবে। যেমন আমরা দেখলাম ক্ষেত্রীয় বিবর্ধন আর রেখিক বিবর্ধনের মধ্যে সম্পর্ক বার করলাম কি, ও ক্ষেত্রীয় বিবর্ধন ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, রেখিক বিবর্ধনের বর্গ, পেয়েছো না, যে এম ডট ইজ ইকুয়াল টু এম স্কোয়ার পেয়েছি তো। তো সেম টু সেম এই এম ডবল ডট
মানে কি অনুদৈর্ঘ্য বিবর্ধনটার সাথে ওই আমাদের এম এর কি সম্পর্ক আছে সেটা আমরা বার করার জন্য কিন্তু আরেকটু দেখবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক কি ডেল ভি বাই ডেল ইউ। তো এবারে একটা জিনিস মাথায় নিয়ে আয়, এই যে এটা কি এর দৈর্ঘ্যটা এই অনুদৈর্ঘ্যটা হচ্ছে ডেল ইউ আর এটা হচ্ছে ডেল ভি। তো যদি এই যে দৈর্ঘ্যটা আছে অনুদৈর্ঘ্যটা আছে এই অনুদৈর্ঘ্যটা যদি অনেক ছোট হতো তাহলে কি আমরা ডেল ইউ জায়গায় ডিইউ লিখতে পারতি? অনেক ছোট হলে হ্যাঁ লিখতে পারতি। ডেল ভি জায়গায় কি যদি আমরা ডিভি লিখতে পারি? পারি, হ্যাঁ পারি। যদি এই দৈর্ঘ্যটা অনেক ছোট হয় তাহলে আমরা কি লিখবো? ডেল না লিখে লিখতে পারি আমরা ডেল ইউ লিখতে পারি। ডেল ইউ ডেল ভি হ্যাঁ লিখতে পারি, পারি তো? পারি। চল তাহলে এবার আমরা এই সম্পর্কটা বার করি। দেখ অনেক সোজা আছে, শুধু মাথায় ঢোকানোর চেষ্টা কর, একদম সোজা আছে, তাপ বলে কোনো এখানে জিনিস নাই, বুঝতে পেরেছিস তো? দেখ ভাই, তো আমরা এখানে কি পেয়েছি তাহলে লিখতে পারি এটা কি এম ডট ইকুয়াল লিখতে পারি, যদি অনেক ছোট হয় তাহলে এর দৈর্ঘ্য ছোট এর দৈর্ঘ্য ছোট হয় তাহলে লিখতে পারি কি ডি ডিভি বাই ডিইউ। হ্যাঁ লিখতে এটা পারি, একদম লিখতে পারি, পারি তো? তো এবার আমরা গোলীয় দর্পণের সমীকরণটা মনে আছে কার? হ্যাঁ একদম মনে আছে, সবসময় মনে আছে, তখন থেকে তো করছি। তো এই গোলীয় দর্পণের যে সমীকরণটা আছে 1/v কি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই যে সমীকরণটা আছে এই গোলীয় দর্পণের সমীকরণটাকে যদি আমরা ইউ এর সাপেক্ষে কি ইউ ইউ এর সাপেক্ষে যদি আমরা অবকলন করি তাহলে কি আসবে? আরে দাদা কি বলো, এর সাথে যদি সমীকরণ করি তাহলে কি আসবে? আসবে আমাদের কি ইউ। আচ্ছা আচ্ছা কি আসবে? প্রথমে এটা করবো তারপরে এটা করবো তারপরে এটা করবো, তো এটা আসবে কি ডি বাই ডিইউ 1/v প্লাস ডি বাই ডিইউ 1/u ইজ ইকুয়াল টু ডি বাই ডিইউ, অবকলন করছি ইউ দিয়ে, ঠিক আছে? যদি আমরা ইউ দিয়ে এই গোলীয় দর্পণ সংখ্যাটাকে অবকলন করি তাহলে কি আসে সেটা দেখ 1/f আসবে। তো এখান থেকে ডিটেলসে ভালো করে অবকলনটা কর, তারপরে আমাকে বল এটা কি আসবে যে 1/v স্কয়ার 1/v স্কয়ার কি আসবে 1/v স্কয়ার ডিভি ডিভি বাই ডিইউ। যদি এখানে ডাউট থাকে যে কি করে আসছে এটা তো আমাকে কমেন্ট করে জানাবি, ঠিক আছে? কারণ আমাদের তো এটা কি করতে হচ্ছে বলতো, এর সাথে আমরা ডিভি গুণ করেছি, নাহলে এটা কি করে আমরা ভি লিখবো ওরকম ব্যাপার আছে, যেটা ভালো করে চিন্তা ভাবনা করে দেখ এটা আসবে। ওকে, এটা আসছে মাইনাস আসবে কি 1/u স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের অ্যাপটা কি অ্যাপ হচ্ছে ফোকাস, আর ফোকাসটা হচ্ছে কি স্মল অ্যাপটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে কি না ধ্রুবক হচ্ছে, তার জন্য এটা শূন্য হবে, ঠিক তো? তাহলে আমরা বলতে পারি মাইনাস 1/v স্কয়ার ডিভি বাই ডিইউ ইজ ইকুয়াল টু সরি মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 0, যেহেতু অ্যাপটা হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল থোড়া এদিকে আর একটু এগিয়ে যাই। বোর্ডের সাইজ অনেক ছোট হচ্ছে নাকি রে? বোর্ড কিনতে হবে কি তাহলে? এটা বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি যে ডিভি বাই সরি হ্যাঁ ডিভি বাই ডিইউ গাইড করে দিচ্ছি, ঠিক আছে? ডিভি বাই ডিইউ হচ্ছে আমাদের কি মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার। হ্যাঁ এটা নিশ্চয়ই আসবে, আসবে কিনা ডিভি বাই ডিইউ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই ইউ স্কয়ার আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা জানি যে ডিভি বাই ডিইউ সেটা কি ডিভি বাই ডিইউ মানে হচ্ছে আমাদের কি এই অনুদৈর্ঘ্য বিবর্ধন হচ্ছে এম ডাবল ডট, আর এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস এম স্কয়ার, বলতে পারি কিনা? মানে এইখানে আমরা বলতে পারছি যে ক্ষেত্রীয় অনুদৈর্ঘ্য বিবর্ধন অনুদৈর্ঘ্য কি অনুদৈর্ঘ্য বিবর্ধন ইজ ইকুয়াল টু হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে মাইনাস রেখিক বিবর্ধন স্কয়ার। কারণ আমরা কি জানি, আমরা এম সমান জানি মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? তো যদি আমাদের এরকম থাকে যে যদি আমাদের এই ভি স্কয়ার বাই ইউ স্কয়ার আছে মানে অফকোর্স এটা মাইনাস এম আছে, স্কয়ার হবে কিনা? একদম এটা হবে, ঠিক আছে? আর তারপরে যদি ডাউট থেকে যায় কোনো রকম যে এই যে এটা মাইনাস কি করে আসছে, আমি মনে করি না যে তো ডাউট থাকে বলে, ঠিক আছে? আর এটা মাথায় ঢুকছে না বলে যে মাইনাসটা কেন আসছে, হয়তো এখানে কোশ্চেনটা থাকতে পারে যে এম ডবল ইজ ইকুয়াল টু মাইনাস এম স্কয়ার কি করে আসছে। যদি দিমাগটা অনেক ছোট থাকে, ঠিক আছে, যদি ব্রেনটা বেশি না চলে, অনেকটা কম চলে, অনেকটা হালকা হালকা চলে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসবে। আর যদি কোশ্চেনের মাথায় আসে তাহলে কমেন্ট করিস, আমি কিন্তু এটার জন্য শর্ট ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, সেটাও কি জাস্ট 2 সেকেন্ডের ভিডিও। ওকে, তাহলে এখন থেকে বুঝতে পেরে গেছিস যে কি করে আসছে। তাহলে এই যে সম্পর্কটা আছে সেটাই হচ্ছে আমাদের কি অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে আমাদের রেখিক বিবর্ধনের সম্পর্ক, কি বুঝতে পারছিস তো?
যদি আমরা এখানে বুঝতে পারছি এই শুধু এমটা হচ্ছে আমাদের কি রেখিক বিবর্ধন। যদি এই রেখিক বিবর্ধনকে আমরা বর্গ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো ক্ষেত্রীয় বিবর্ধন। আর যদি আমরা এই রেখিক বিবর্ধনকে মাইনাস মাইনাস কি যদি বর্গ করে দিই আর যদি আগে মাইনাস লাগাই দিই তাহলে কি পেয়ে যাবো আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন। বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমাদের এইটা মানে এই টপিকটা বিবর্ধন টপিকটা শেষ হচ্ছে। এরপরে আমরা দেখবো যে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন সম্বন্ধে। অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন সম্বন্ধে যে অসৎ বস্তুর প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় কিরকম নাই সেটা আমরা দেখবো। ওকে চলো তাহলে থোড়া চলতে হ্যাঁ ফের অন্য একটা নতুন টপিক অসৎ বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। আরে বিবর্ধন হট যা তু। অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন কি টপিক হচ্ছে আমাদের এখন অসৎ। একদম ইজি আছে, এটা কিছু নাই, ঠিক আছে। অসৎ বস্তুর আমরা আগে করেছি অসৎ বস্তুর প্রতিবিম্ব প্রতিবিম্ব গঠন। একটা জিনিস নোটিস কর, যদি একটা অবতল দর্পণ হয়, হ্যাঁ অবতল দর্পণ যদি একটা হয়, ঠিক আছে, যদি একটা অবতল দর্পণ হয় আর এই অবতল দর্পণে যদি এটা যে ফোকাস, ঠিক আছে, যদি আমরা অবতল দর্পণে একটা ফোকাসের সামনে যদি একটা বস্তু রাখি, এখানে যদি ফোকাস থেকে এই যে ফোকাস থেকে যদি সামনে রাখি, এখানে একটা বস্তু রাখি, ঠিক আছে, মনে একটা পিকিউ বস্তু, আচ্ছা মনে কর পিকিউ একটা বস্তু রাখলাম, এই বস্তুটার যেটা হবে, ঠিক আছে, এই বস্তুটা কি হবে, একটা তো এটা দিয়ে পার হয়ে যাবে আর একটা তো এখানে আছে তোর মনে কর বক্রতা কেন্দ্র, তাহলে এটা দিয়ে কি ডট ডট যাবে, তো এখানে পড়বে তাহলে এইভাবে যাবে, তো এরা কখনো মিলিত হবে নাই। তার জন্য আমরা কি জানি ডট ডট করে যাই, এখানে ইমাজিন করে একটা নিয়ে যাই, তাহলে এইখানে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয়। সেটা কি সৃষ্টি হয়, এই যে পিকিউ বস্তুটার একটা স্মল কিউ পিকিউ প্রতিবিম্ব সৃষ্টি হয়, হয় কি না, পিকিউ বস্তুটার একটা স্মল পিকিউ যেটা আছে এটা হচ্ছে প্রতিবিম্ব। ওকে এটা আমরা আগে পড়েছি ভালো করে, ওই জন্য ভালো করে ডিটেলসে বলছি না, ঠিক আছে, কি করে হয়। আর যখন আমাদের একটা দর্পণের প্রতিফলক তলের উল্টো দিকে যখন সৃষ্টি হয় সেটা কি হয়, এটা একটা কি হচ্ছে, এটা অসৎ প্রতিবিম্ব হচ্ছে, তো অসৎ প্রতিবিম্ব। কিন্তু আমরা একটা প্রত্যাবর্তনশীলতা বা রিভার্সিলিটি বলে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কি আমরা এটা বলতে পারি যে যখন আমরা এইখানে একটা বস্তু রাখছি তার প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এইখানে, বা যদি একটা অসৎ বস্তু এইখানে রাখি, যদি এইখানে একটা বস্তু রাখা হয় তাহলে বস্তুটা কি হবে, অসৎ বস্তু হবে। যদি একটা ইমাজিনারি, ঠিক আছে, একটা অসৎ বস্তু যদি আমরা এই প্রতিবিম্বের জায়গাটায় এইখানে রাখি তাহলে এর প্রতিবিম্ব সৃষ্টি হবে, এইখানে সৃষ্টি হবে, হবে কিনা, এটাই হচ্ছে আমাদের কি প্রত্যাবর্তনশীলতা নিয়ম বা রিভার্সিবিলিটি। বুঝতে পারছিস তো? যদি একটা লোক মনে কর, যদি একটা গরিব লোক বড় লোক হতে পারে তাহলে একটা বড় লোক কি গরিব লোক হতে পারবে না? একদম পারবে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? তাহলে একটা অসৎ বস্তু যদি আমরা একটা যদি অবতল দর্পণের ক্ষেত্রে যদি অসৎ বস্তু রাখা হয় তাহলে অসৎ বস্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে, এখানে সৃষ্টি হবে, ঠিক আছে, এইটুকু বোঝাচ্ছিল। আমি জানি তোর মাথায় পুরো ঢুকে গেছে এটা, ঠিক আছে। এবার চলো একটু উত্তল দর্পণের ক্ষেত্রে যাই। আচ্ছা উত্তল দর্পণের ক্ষেত্রে এটা কি ছিল, অবতল দর্পণ ছিল, ঠিক আছে, এটা অবতল দর্পণ ছিল। এবার দেখ উত্তল দর্পণে কি হচ্ছে, উত্তল উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণে কি হবে, এ হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ। এর এর ক্ষেত্রে উত্তল দর্পণের উল্টো দিকে থাকে কি ফোকাস থাকে, এখানে বক্রতা এখানে দিকে থাকে। তো যদি যখন একটা উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গায় একটা বস্তু রাখি তার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়, এই যে ফোকাসটা আছে না, এই ফোকাসের এই সাইডেই সৃষ্টি হয়, ঠিক আছে, ডট ডট করে আমরা যাই, ইমাজিন করে যাই, এখানে জানি একটা ইমাজিন করে একটা বস্তু পাই, এখানে ডট মিলিত হয়, তো এখানে একটা প্রতিবিম্ব হয়, এটা আমরা জানি, তার জন্য আমরা আর বলছি না, কারণ আমরা বারবার এটা সম্বন্ধে পড়েছি। ওকে এটা কি হয়, তাহলে এই পিকিউ বস্তুটার প্রতিবিম্ব একটা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সব প্রতিবিম্ব কিন্তু অসৎই হয়। ওকে তাহলে যদি এটা পিকিউ বস্তুর এখানে স্মল পিকিউ যদি একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, তো একটা যদি উত্তল দর্পণের সামনে যে কোনো যে একটা বস্তু রাখ, সেই বস্তুটার প্রতিবিম্বটা অসৎ হয় আর এটা ফোকাস দৈর্ঘ্যের অনেক কাছে হয়, ফোকাস দৈর্ঘ্যের অপারে হয় নাই, ফোকাস অনেক কাছে হয়, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের অনেক কাছে হয়, তো এটা হচ্ছে প্রতিবিম্ব। তো আমরা যদি একটা বস্তু অসৎ বস্তু এইখানে রাখি তাহলে এর প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে, হ্যাঁ একদম সৃষ্টি হবে, ঠিক আছে, এটা রিভার্সিবিলিটি নিয়ম হবে কিনা। যদি বড়লোক থেকে গরিব হয়েছে তাহলে গরিব থেকে বড়লোক একদম হবে। ওকে চল তাহলে এবার এবার একটু ক্রিটিক্যাল আছে কন্ডিশনটা, ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি। ওকে ব্যাপারটা মাথায় ঢুকাইলে, ঠিক আছে। তো উত্তল দর্পণ যেটা ছিল কি, একটা উত্তল দর্পণ ছিল এটা, আরে এটা উত্তল দর্পণ কি, আমাকে সবাই পৃথিবী তরফ ধরে নিয়ে অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। ওকে সো ও মাই গড এটা উত্তল দর্পণ। ওকে উত্তল দর্পণের এটা ছিল ফোকাস,
তো যদি আমরা ফোকাসের এইখানে বস্তু রাখি তাহলে প্রতিফলিত সৃষ্টি হচ্ছে। বাট যদি ফোকাসটা আছে, ঠিক আছে, এটা ডবল ফোকাস। যদি ফোকাসের থেকে আমরা অনেক দূরে যদি এইখানে কোথাও একটা বস্তু রাখি, কিউবি একটা বস্তু রাখি, একটা অসৎ বস্তু রাখি, তাহলে এই অসৎ বস্তুটার প্রতিফলন সৃষ্টি হবে। তখন তুই বলবি যে দাদা তাহলে এই বস্তুর প্রতিফলন সৃষ্টি হবে 1 ঘন্টা। এটাই আমরা দেখেছিলাম না, ঠিক আছে, যে এই যদি একটা অসৎ, যদি একটা উত্তল দর্পণের সামনে একটা অসৎ বস্তু রাখি, সেটা কি এই ফোকাস দৈর্ঘ্য থেকে অনেক দূরে রাখি, এই ফোকাস দৈর্ঘ্য থেকে দূরে রাখি, তাহলে ওই বস্তুটা যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা কোথায় সৃষ্টি হবে বলতো? সেই প্রতিবিম্বটা সৃষ্টি হবে আমাদের কোথায়? দেখ, এইখানে এসে প্রতিফলিত হয়ে যাবে, এই চলে যাবে, আবার এটা যাবে, ঘুরে যাবে, তো এইখানে এসে কোথায় মিলতে হবে? এই যে এরকম কোনো একটা জায়গায় মিলতে হবে। বুঝতে পারছিস তো? এটা হচ্ছে ডবল ফোকাস। তাহলে এটা এটা ডবল ফোকাস, ঠিক আছে, ডবল ফোকাস। তাহলে একটা জিনিস মাথায় রাখবি, যদি একটা উত্তল দর্পণের সামনে, যদি একটা উত্তল দর্পণের সামনে একটা অসৎ বস্তু রাখা হয়, সেটা কি এই ফোকাস দৈর্ঘ্য থেকে দূরে রাখা হয়, তাহলে এই বস্তুটা কি রিভার্সিবিলিটি বা প্রত্যাবর্তনশীলতা যে নিয়মটা, ওইসব নিয়ম কিন্তু মানবে না। মানে এই যে বস্তুটা কি, মানে বলছি দেখ কি বলতে চাই সেটা দেখ। একটা উত্তল দর্পণের, একটা উত্তল দর্পণের ক্ষেত্রে যদি একটা বস্তুকে ফোকাস দৈর্ঘ্য থেকে দূরে রাখা হয়, তাহলে সেই বস্তুটা, সেই বস্তুটার ক্ষেত্রে একটা অসৎ বস্তু, অসৎ বস্তু এটা, তো এই অসৎ বস্তুর ক্ষেত্রে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেই প্রতিবিম্বটা কি হবে বলতো? অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই সাইডে সৃষ্টি হচ্ছে না প্রতিবিম্বটা? হ্যাঁ সৃষ্টি হচ্ছে, স্মল পিকিউ, ঠিক আছে। তো কি অসৎ প্রতিবিম্বই সৃষ্টি হবে, এটা মাথায় রাখবি। বুঝতে পারছিস তো? এখানে জানার মতো কিছু ছিল নাই, মানে বলার মতো আমার কিছু নাই, তোরা একবার রেটিং মারলে বুঝতে পারবি। তাও আমি কিন্তু বলে দিলাম মাথায় ঢুকাবার জন্য, ঠিক আছে। চল তাহলে এখানে শেষ হচ্ছে, কিন্তু একটা টপিক আছে, হচ্ছে গলীয় দর্পণের ব্যবহার। আচ্ছা, গলীয় দর্পণ কি করে চিনবো আমরা, ঠিক আছে। তো গলীয় দর্পণ চিনবি কি করে সেটা থেকে বলে দিচ্ছি। ওটা বলা কিছু নাই, তোরা পড়লে বুঝতে পারবি। তা বলে দিচ্ছি, যদি একটা, ঠিক আছে, কি, যদি একটা সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এই তিনটে দর্পণ থাকে, তাহলে ওই দর্পণের সামনে যদি তুই গিয়ে দাঁড়াইস, তুই যদি যাই দাঁড়াইস, ঠিক আছে, এই মনে কর একটা, এই মনে কর একটা সমতল দর্পণ, এ হচ্ছে একটা উত্তল দর্পণ, এ হচ্ছে একটা অবতল দর্পণ। ওকে, এদিক থেকে তাকাবি। তো যদি তুই যাই নিয়ে একটা সমতল দর্পণের সামনে দাঁড়াইস, তাহলে একটা সমতল দর্পণের সামনে যাইস, মনে কর একটা কোনো দর্পণ আছে, ঠিক আছে, মনে কর একটা সমতল দর্পণ, যে একটা সমতল দর্পণের সামনে যদি তুই গিয়ে দাঁড়াইস, তাহলে তোর প্রতিবিম্ব জানিস কেমন হবে? সমশীর্ষ বস্তুর আকারের সমান। যেমন তোর আকারটা আছে তেমনি এখানে আকার সৃষ্টি হবে, প্রতিবিম্বটা হবে তো যেমন তোর আকার আছে সেরকমই বস্তুর আকার সৃষ্টি হবে। মানে তুই একটা বস্তু, ঠিক আছে, তো তুই একটা বস্তু, তাহলে কি বস্তুর আকারের মতোই, বস্তু যতটা আকার ততটা আকারেরই যদি একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, বুঝতে পারছিস তো? আর প্রতিবিম্বটা যদি সমশীর্ষ হয়, তাহলে এটা বলতে পারি কি আমরা? উত্তর, সরি, এটা সমতল দর্পণ, সমতল দর্পণ বলতে পারি। আর যদি তুই একটা, যদি তুই একটা উত্তল দর্পণের কাছে দাঁড়াইস, যদি তুই একটা উত্তল দর্পণের কাছে দাঁড়াইস, তাহলে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা সমশীর্ষ হবে, কিন্তু বস্তুর আকার থেকে আকারে ছোট হবে, ঠিক আছে। তোর বস্তুর আকার কত আছে? তোর আকারটা অনেক বড় আছে, তোর আকারের থেকে কিন্তু এই এটা উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেই প্রতিবিম্বটা কিন্তু তোর আকারের থেকে অনেক ছোট হবে, মানে প্রতিবিম্বটা সমশীর্ষ হবে। একটা বস্তু যদি রাখি আমরা প্রতিবিম্বের সামনে, উত্তল দর্পণের সামনে, তাহলে উত্তল দর্পণের যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা কি সমশীর্ষ হবে, বাট বস্তুর আকার থেকে অনেক ছোট হবে। আর যদি একটা আমরা, যদি একটা বস্তু আমরা অবতল দর্পণ, অবতল, এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি একটা বস্তু রাখি, তাহলে ওই বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ হবে, আর কি হবে? বস্তুর আকারের থেকে ছোট আকার হবে। আর যদি একটা অবতল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখি, তাহলে সেই বস্তুটার যে, সেই বস্তুর যে প্রতিবিম্ব হবে সেটা সমশীর্ষ হবে, আর বস্তুর থেকে আকারে সমশীর্ষ হবে। আর যে বস্তুর আকারটা আছে, বস্তুর আকার থেকে কিন্তু আকারটা বড় হবে, ঠিক আছে। বস্তুর আকারটা 10 ফুট হলে এটা বেশি হয়ে যাবে, 15-16 ফুট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে, এইভাবে চিনবি, সেটা বলা কিছু নাই। তো একটা ভালো রকম রোগ আছে, রোগ বলা যায়, ঠিক আছে, গলীয় অপেরণ। গলীয় অপেরণ আর এর চিকিৎসাও আছে। গলীয় অপেরণ কি? গলীয় অপেরণ হচ্ছে একটা রোগ, আর যে প্রতিকারটা হচ্ছে এটা হচ্ছে চিকিৎসা, ঠিক আছে। ওটা ঢুকাই না একদম মাথায়, আর কিছু নাই, ওটা মাথায় ঢুকাই নিলিস তো বাস, আর কিছু জানার মতো নাই, ঠিক আছে। কি? গলীয় অপেরণ, গলীয়, গলীয় অপেরণ, গলীয় অপেরণ, ঠিক আছে, গলীয় অপেরণ, অপেরণ বে,
অপেরণ, ঠিক আছে, গোলীয় অপেরণ ও প্রতিকার। ঠিক আছে, দেখ ভাই, আমরা যখন পড়ছিলাম আগে তখন আমরা বলেছিলাম যে এরপর আমরা যত দর্পণ দেখবো না, সব দর্পণ কিন্তু কি দেখবো, সব দর্পণ গুলাকে আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ সম্বন্ধে জানবো। ক্ষুদ্র উন্মেষ কোনটা? এই যে এটা আছে, এটা যে দৈর্ঘ্যটা, এই যে এই বিন্দু যে দৈর্ঘ্যটা আমাদের অনেক কম হয়, বুঝতে পারছিস তো? এই বক্রতা ব্যাসার্ধের থেকে যদি কম হয়, মনে কর তুই একটা দর্পণে দুটো বিন্দু আছে, সেই দর্পণে যদি এই যে লম্বাটা দৈর্ঘ্যটা যদি কম হয় তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। আর যদি এই দৈর্ঘ্যটা অনেক বড় হয় তাহলে এটা কি হচ্ছে, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বিগ উমেশ যুক্ত একটা দর্পণ, ঠিক আছে, বড় উমেশ যুক্ত, ঠিক আছে, এটা ক্ষুদ্র, এটা বৃহৎ উমেশ যুক্ত। তো আমরা আগেই বলেছিলাম যে এরপর আমরা যতগুলো দর্পণ সম্বন্ধে পড়বো না, উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, সবগুলা, মানে উত্তল দর্পণ, অবতল দর্পণ, সবগুলা ক্ষেত্রে আমরা ক্ষুদ্র উমেশ দর্পণ ধরে নিব। তারপরে ওইসব ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখবো প্রতিফলন কেমন হচ্ছে, প্রতিফলন কেমন হচ্ছে, ঠিক আছে। তো আমরা অতক্ষণ থেকে পড়েছি যা কিছু, সব হচ্ছে ক্ষুদ্র উমেশ দর্পণ। এতগুলো আমাদের প্রতিফলন হইলো, সবগুলো অভিসারী হইলো, অপসারী হইলো, হলো কি না, মানে সমান প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, সেগুলো সব কি ক্ষুদ্র উমেশ যুক্ত। বাট যদি সেই জায়গায় একটা বৃহৎ উমেশ যুক্ত যদি একটা দর্পণ কল্পনা করতি, বা যদি একটা কি বড় একটা বৃহৎ, একটা বড় যদি বৃহৎ উমেশ যুক্ত যদি একটা আমরা গোলীয় উত্তল দর্পণ নি, বা একটা অবতল দর্পণ নি, কি মানে যে কোনো একটা গোলীয় দর্পণ, ঠিক আছে, নি, তাহলে এই গোলীয় দর্পণের ক্ষেত্রে তার প্রতিবিম্ব কেমন সৃষ্টি হবে বলতো? তার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে, স্পষ্ট হবে না এই প্রতিবিম্বটা সৃষ্টি, সেইটা আমরা বলবো। বুঝতে পারছিস তো, মানে যে এই যে একটা যদি বৃহৎ উমেশ যুক্ত যদি একটা আমরা গোলীয় দর্পণ নিই, তাহলে এই গোলীয় দর্পণের সামনে যদি একটা বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্বটা স্পষ্ট হবে নাই, মানে পরিষ্কার হবে নাই। এইটা হচ্ছে আমাদের গোলীয় অপেরণ, ঠিক আছে, গোলীয় দর্পণের অপেরণটা বলা হয়, এটাকে বলা হয় তো, হ্যাঁ, এটা বলা হয় কি গোলীয় অপেরণ বলা হয়। আবার কি করে দেখ, এই হচ্ছে আমাদের কি মনে করি, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে যখন এটা যদি ক্ষুদ্র উমেশ হইতো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যতগুলা রশ্মি যা নিয়ে পড়তো দর্পণে, সবগুলা এসে নিয়ে কি হয় বলতো, রশ্মিগুলো এসে নিয়ে কি এই যে প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে ফোকাসে মিলিত হয়, একটি বিন্দু মিলিত হয়, যেটাকে আমরা ফোকাস বলি, বলি তো, মানে এইখানে বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হয়। বাট যদি আমরা একটা বৃহৎ উমেশযুক্ত দর্পণ নিই, তাহলে অনেকগুলো আলোক রশ্মি যদি এইখানে এইখানে এসে নিয়ে পড়বে, অনেকগুলো আলোক রশ্মি এসে নিয়ে পড়বে, তো তাহলে সেই আলোক রশ্মি গুলা তোর কি মনে হয় যে এসে নিয়ে এখানে পড়বে না, এরা এসে নিয়ে কোথাও এইখানে পড়বে, এসে নিয়ে কি এটা এসে নিয়ে এইখানে মিলিত হবে, কোন একটা এসে নিয়ে এইখানে মিলিত হবে, কোন একটা এসে নিয়ে এখানে মিলিত হবে। এরা এক জায়গায় মিলিত হবে নাই, বাট এই প্রধান অক্ষের অপরে মিলিত হবে। তো যদি আমাদের সবগুলো বিন্দু এসে এক জায়গায় মিলিত হয়, তবেই তার প্রতিবিম্ব প্রায় স্পষ্ট হবে, পরিষ্কার হবে। বাট যদি একটা এটা লাইন লাইন কি অন্য অন্য যার যেখানে ইচ্ছা খুশি এসে নিয়ে মিলিত হচ্ছে, যদি বড় হয় তাহলে কি, যদি বড় হয় এতটা, তাহলে মনে হয় এসে নিয়ে সোজা যাবে না, সোজা যাবে নাই, কি বাইকে নিয়ে কেন আসবে, এ তো কাজেই ওঠে না, এই তো এসে নিয়ে কি বাইকে নিয়ে আসবে, আসবে তো। তাহলে কি যদি এরকম তোমার সৃষ্টি হয়, যদি একটা বৃহৎ উমেশ যুক্ত যদি আমরা দর্পণ কল্পনা করি, একটা গোলীয় দর্পণ কল্পনা করি, তাহলে বৃহৎ উমেশ যুক্ত দর্পণের ক্ষেত্রে যদি অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি আসে, তাহলে সেই রশ্মিগুলা প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়, ঘন্টা একটি বিন্দুতে মিলিত হয় নাই, এই প্রধান অক্ষের উপর যার যেখানে খুশি মানে এসে নিয়ে ওগুলো সবগুলো মিলিত হয়, অন্য জায়গায় মিলিত হয়। তো তার ক্ষেত্রে কি হয়, এই যে প্রতিবিম্বটা হয় সৃষ্টি, তো এই প্রতিবিম্বটা স্পষ্ট হয় নাই, পরিষ্কার হয় নাই, এইটা বলা হয় গোলীয় অপেরণ। ওকে, বুঝতে পেরেছিস? চল এবার এর প্রতিকার মানে চিকিৎসা সম্বন্ধে জানি, এর প্রতিকার বা চিকিৎসা সম্বন্ধে এবার জানবো। এই যে এটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটা যেটা আছে, এই গোলীয় দর্পণ এরকম আছে, যদি এই গোলীয় দর্পণটাকে যদি একটু বাঁকায়ন দিই, যদি একটু বাঁকায়ন দিই, মানে কি বলতো, যদি আমরা এই দর্পণটা যে প্রস্থচ্ছেদটা আছে গোলীয় থেকে যদি পরিবর্তন করে অধিবৃত্তাকার করে দিই, এরকম করে দিই, এইরকম যদি করে দিই, এটা বৃত্তাকার, এটা গোলীয়, এটা হচ্ছে কি অধিবৃত্তাকার। যদি আমরা অধিবৃত্তাকার করে দিই একটা দর্পণকে, তাহলে প্রতিকার সৃষ্টি হতে পারে। যদি একটা অধিবৃত্তাকার দর্পণ নিই, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এবার যদি যতগুলো রশ্মি যাবে, সব রশ্মিগুলো এসে নিয়ে কি হবে বলতো, সব রশ্মিগুলো এসে নিয়ে একটি বিন্দুতে মিলিত হবে, সব রশ্মি এসে এখানে মিলিত হবে, সব রশ্মি এসে নিয়ে এখানে মিলিত হবে, এইটা হচ্ছে ফোকাস। তাহলে আমরা কি গোলীয় আপারণ আর হবে নাই। যদি একটা গোলীয় দর্পণকে
পরিবর্তন করে, যদি একটা গলি দর্পণ পরিবর্তন করে একটা অধিবৃত্তাকার দর্পণ করে দিই, তাহলে ওই দর্পণের ক্ষেত্রে যতগুলাই রশ্মি আসুক সৌর রশ্মি আসে নিয়ে একটি জায়গায় মিলিত হবে, সেটা যে ফোকাস, তাহলে আমরা কি স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো। মানে এটা হয়ে গেল কি, মানে আমাদের যে সমস্যা ছিল, যে প্রবলেমটা ছিল গলীয় অপরণ নিয়ে, সেইটা আমরা সলিউশন করলি, প্রতিকার করলি। তাহলে প্রতিকার করতে কি হবে, ওই যে গলীয় দর্পণটা আছে সেটাকে আমরা কি করে দিলাম, অধিবৃত্তাকার একটা দর্পণ করে দিলাম, অধিবৃত্তাকার একটা দর্পণ করে দিলাম। তো একটা জিনিস মাথায় রাখবি, ঠিক আছে, এটা কি অধিবৃত্তাকার দর্পণ। একটা জিনিস মাথায় রাখবি, আমাদের যে গাড়ির হেডলাইটে যেটা আমরা লাইট ব্যবহার করি, সেই লাইটটা কি বলতো, যদি সেই লাইটটা অনেকে আমরা ছোট থেকে পড়েছিলাম যেটা হচ্ছে কি, ওই একটা কি এটা অবতল দর্পণ হয়। বাট অবতল দর্পণ অ্যাকচুয়ালি হয় নাই। অবতল দর্পণ যদি হইতো তাহলে ওই লাইটটা কি একটা জায়গায় পড়তো নাই, স্পষ্ট লাইট দেখার পাইতো নাই। বুঝতে পারছিস তো? সেই জন্য ওই যে একটা গাড়ি হেডলাইট আছে, সেই গাড়ি হেডলাইটে কি করা হয় বলতো, সেই গাড়ি হেডলাইটে কি করা হয়, একটা অধিবৃত্তাকার, মানে গলির মতন দেখতে, গলির মতন একটা আছে না, একটা গলির মতন একটা অধিবৃত্তাকার একটা দর্পণ ব্যবহার করা হয়, যাতে এই গলীয় আবরণ সমস্যাটা না হয়। ডাউট ক্লিয়ার? এইটাই ছিল এখানে সমস্যা। আর গলীয় দর্পণের ব্যবহার কিছু দেওয়া আছে, তো গলীয় দর্পণের ব্যবহার সম্বন্ধে কে না জানিস, গলীয় দর্পণের সম্বন্ধে ব্যবহার, গলীয় দর্পণে কি কি ব্যবহার সেই সম্বন্ধে দেখো, রিডিং মারলে বুঝতে পারবে, ঠিক আছে, কোথায় কোথায় কাজে লাগা হয়, দাড়ি কাটের সময়, গাড়ি হেডলাইটে, গাড়ির গাড়ির রিয়ার মিররে, অনেক জায়গায় আছে, ঠিক আছে, সবগুলা তো তোরা পড়লে বুঝতে পারবি। ওকে, তাহলে এইখানে আমাদের যে গলীয় দর্পণ চ্যাপ্টার রয়েছে, মানে সরি যে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা শেষ করছি। আর কাল থেকে আমাদের শুরু হবে কি, আলোর প্রতিসরণ। ওকে, তো সাবস্ক্রাইব করতে ভুলিস না, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলিস না, একটু হেল্প কর, সাহায্য কর, শেয়ার করার জন্য। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর। পরের লেকচার দেখা হচ্ছে, সেখানে কি আমরা আলোচনা করবো, আলোর প্রদূষণ সম্বন্ধে। ওকে, বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।